নমস্কার বন্ধুরা, আমি এর আগে শ্রী জ্যোতি বসুর আকবর দ্য গ্রেট নিয়ে বক্তব্য উপরে বলেছিলাম। এবার দেখা যাক ওনার পার্টি কী পরিমাণে ন্যাকা সেকুলার। একজন সিপিআইএমের স্কুল শিক্ষা সংক্রান্ত ব্যাপারে দলেরও সরকারের উঁচু পদে থাকা শ্রী অজিত বাগ মহাশয়ের বক্তব্য শুনুন। বেশ 15-16 বছর আগে তখনও বিজেপি পশ্চিমবাংলার দরজায় ধাক্কা দেয়নি। এক ঘরোয়া সভায় শ্রী বাগ বললেন, বিজেপি চায় শিক্ষাতে বেদ পড়ানো হোক, উচিত সেটা, মানে পেছনে চলে যেতে চায়। এরপর বলবে জঙ্গলে চলো যাই। কিন্তু এর কিছু সময় পরে সিপিআইএমের খবরের কাগজে দেখলাম ভারতের আগেকার সময় কলা খাওয়া হতো, সেটা বেদে আছে, এবং তার অর্থ আগে থেকেই ভারতে কলার গুণ সম্বন্ধে অবহিত ছিল। সিপিআইএম যেই দেশের গুণগ্রাহী, সেই চীন 2008 সালে অলিম্পিকে একসময় তাদের 5000 বছরের ঐতিহ্য পৃথিবীর সামনে তুলে ধরেছিল। সম্প্রতি 2015 সালে এক চীনা মহিলা তাদের পুরনো চিকিৎসাতে হার্বসের উপর গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন। আজ থেকে বছর 20-22 আগে হুগলি জেলার সিপিআইএমের এমএলএর কাছে, অর্থাৎ ওনার বাড়িতে গিয়েছিলাম। ভীষণ সাদাসিধে বাড়ি ও ওনার থাকা। ওনার সাইকেল ছাড়া আর কোনো বাহন ছিল না। উনি গণশক্তিতে লিখতেন, মাঝে মাঝে ঘরোয়া বৈঠক করতেন। একদিন বললেন, বিজেপিরা বাবরি মসজিদ ধ্বংস করেছে, ওরা সাম্প্রদায়িক। কিন্তু বললেন না বাবর হিন্দুদের মন্দির ধ্বংস করে ওখানে মসজিদ করেছিল 500 বছর আগে। আর বাবরের কামান জোরে, অর্থাৎ দানবীয় শক্তি প্রয়োগ করে এদেশে সাম্রাজ্যবাদী হিসেবে ঢুকে তারপর দেশের মানুষকে অপমান করার জন্য মন্দির ধ্বংস করে মসজিদ করেছে। দেখুন, কত বছর সুপ্রিম কোর্ট কিন্তু সেই বাবরি মসজিদের জায়গাতেই রামচন্দ্রের মন্দির স্থাপনের আদেশ দিয়েছে। অর্থাৎ প্রকারান্তরে যেন মেনে নিলেন 500 বছর আগে অন্যায় হয়েছিল। 1992-তে তার ক্রিয়াটাই অন্যায়, প্রতিক্রিয়া অন্যায় নয়। এরপর এমএলএ সাহেব বললেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি ভারত বিদ্বেষী এবং পাকপন্থী, তিনি নাকি 1992-এ বাবরি মসজিদ ধ্বংসের প্রতিক্রিয়ায় ঢাকার দুর্গা মন্দির ধ্বংস হয়েছিল তাকে সারিয়ে দিয়েছিলেন বা নির্মাণ করেছিলেন। কিন্তু এর আগে 1964 সালে বিনা প্ররোচনায় কাশ্মীরের শ্রীনগরে হজরতগড় মসজিদ থেকে হজরত মোহাম্মদের চুল হারিয়ে যাওয়ায় প্রতিক্রিয়া ওই ঢাকার দুর্গা মন্দির ধ্বংস হয়। কয়েক হাজার হিন্দুকে স্থায়ীভাবে সেই দেশ থেকে উদ্ধার করা হয়। এই কথাগুলো কখনো এদের মুখে শুনিনি। জ্যোতিবাবু কখনো বলেননি এটা কি বর্বরতা। আরও ব্যাপার, এরা কখনো প্রশ্ন তোলেনি যে বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো পৃথিবীর এক শ্রেষ্ঠ শিক্ষা স্থানকে সেই আমলে জ্বালিয়ে দিয়েছিল। তার নামেই বখতিয়ারপুর স্টেশন হয়, রেল স্টেশন হয়। সেটাকে পাল্টানোর, সেই নামকে পাল্টানোর কথা কখনো মনে হয়নি এই সেকুলারদের। কখনো মনে হয়নি দিল্লির আকবর রোডের সঙ্গে অরঙ্গজেব রোডও আছে, অন্তত অরঙ্গজেব নামটা পাল্টিয়ে দারাশিকেও মার্ক করার কথা কখনো মনে হয়নি। কী কারণে সেকুলার ছবিতে দাগ লাগবে? এগুলো কিন্তু ভ্রষ্টতা, চরম ভ্রষ্টতা।
যখন বাবরি মসজিদ ভাঙার পরে বিজেপিকে বর্বর বলেন, তখন অরঙ্গজেব বা বখতিয়ারপুর নামটা পারভেনের ব্যাপারে চুপ থাকা পরোক্ষে ভ্রষ্টাচার। বামপন্থীরা বলেন দেশে চাকরি নেই, খালি রাম জন্মভূমি নিয়ে পড়ে থাকে এরা, মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া সাম্প্রদায়িকতার দিকে। আমি বলি, বাবরি মসজিদ ভাঙার পরে ন্যাকা সেকুলাররা এত লাফালাফি করেছিলেন কেন? ওরা তো ব্যাপারটা অগ্রাহ্য করতে পারতেন, মানুষের অন্নগ্রস্ত বাসস্থান নিয়ে ভাবতে পারতেন, কথা বলতে পারতেন। বর্বর বলে চেঁচামেচি তো প্রয়োজন ছিল না। মানুষের মনকে আসল মূল সমস্যা থেকে ঘুরিয়ে মুসলমান সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া বামপন্থীরা একবারও বলেনি দেশের মানুষের মূল সমস্যার বস্ত্র, বাসস্থান আর চাকরি বা কাজের সুযোগ, এইসব সমস্যার সমাধান কখনো হবে না জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে। কথায় কথায় বলা হয় এসব অশিক্ষার কারণে, মানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে অশিক্ষার কারণে। আমার পরিচিত তিনজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, একজন কেন্দ্রীয় সরকারের নিরীক্ষক মানে ইন্সপেক্টর পদে, আর বাকি দুজন অধীক্ষক মানে সুপারিনটেন্ডেন্ট পদে, আর এরা শিক্ষার ভিত্তিতে এই পদে দিয়েছে। কেউই অশিক্ষিত নয়। বা প্রথমজন উত্তর ভারতের মানে ইন্সপেক্টর, আর বাকি দুজন দক্ষিণ ভারতের। একজনের 8টা বাচ্চা আর দুজনের 5টা করে বাচ্চা। কাকে ধোঁকা দিচ্ছেন সেকুলাররা অশিক্ষার অজুহাত দেখিয়ে? একটা উদাহরণ দিই। বেশ কয়েক বছর আগে ছত্তিশগড়ে 12 জন আদিবাসী মহিলা, যারা শুধু শিক্ষার দিক থেকে পিছিয়ে ছিলেন না, তারা আর্থিক দিক থেকে পিছিয়ে ছিলেন। ওদের জন্ম নিয়ন্ত্রণের শল্য চিকিৎসা করাতে গিয়ে ইনফেকশন হয়ে তাদের দুঃখজনক মৃত্যু হয়। মুসলমানরা দেখা যায় না এই ব্যাপারে জনসংখ্যা এই ব্যাপারে কখনো এরকম অপারেশন বা এইসব দিকে যায়। তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যাপারে কখনোই উৎসাহ দেখায়নি। তারপর চাকরি না পেলে সাচ্চার কমিটি আছে, ওরা চাকরি পাচ্ছে না বলে দেশে আলোড়ন সৃষ্টি করা। হ্যাঁ, এটাও জানলাম জাস্টিস সাচ্চার কুলদীপ নায়ার যে পাকিস্তানের বর্ডারে গিয়ে মোমবাতি জ্বালায়, যদিও শিয়ালকোটে মানে পাকিস্তানে বর্ডারে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল পার্টিশনের সময়। তার ঘনিষ্ঠ আত্মীয় এই জাস্টিস সাচ্চার। আর ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সব্যসাচী মুখার্জি সরকারি ট্যুরে ইংল্যান্ড যান 1990-এর সেপ্টেম্বরে। তখন কুলদীপ নায়ার ইংল্যান্ডে ভারতের রাজদূত। সে সময় এই ইংল্যান্ডে জাস্টিস মুখার্জির হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান। রাজদূত তার সে সময় যে প্রয়োজনীয় কর্তব্য তা আদৌ পালন করেনি, তিনি দেখা পর্যন্ত করতে যাননি। এই কুলদীপ নায়ার পাকিস্তানের সঙ্গে পীড়িতিতে ব্যস্ত ছিলেন। সেকুলারিজম দেখাতে দেখাতে বামপন্থীরা পুরো দেশে খুঁজে বেড়ায় কে দেশের হানি পৌঁছতে পারবে, আর তার হাত ধরে। ফারুক আবদুল্লাহ তার মধ্যে একজন, যার হাত কংগ্রেস বামপন্থী সবাই ধরতে ব্যস্ত নিজেদের ন্যাকা সেকুলারিজমের ছবি উজ্জ্বল করার জন্য। সেই ফারুক আবদুল্লাহ নিজের পজিশন শক্ত করতে চীনকে ডাকতেও প্রস্তুত। বামপন্থীদের চীনের সঙ্গে নীতিগত মিল আছে, আর কংগ্রেসের চীনের সঙ্গে আর্থিক সম্বন্ধ আছে ভায়া রাজীব গান্ধী ফাউন্ডেশন।
বন্ধুরা কি করবেন? প্রধানমন্ত্রী মোদিকে কি বলবেন? একা কুম্ভ রক্ষা করে নাকি সব দেশবাসী সঙ্গে আছেন? বন্ধুরা, আমরা জানি হিন্দু ধর্মে অনেক গল্প আছে যা থেকে মানুষ শিক্ষা নিতে পারে। যেমন বলা হয় শিব ঠাকুর ভীষণ ভোলাভালা, খুব সহজে ওনাকে খুশি করে ওনার থেকে অভীষ্ট কিছু পাওয়া যায়। এক অসুর চাইছিল এমন বর নিতে যাতে সে সব থেকে শক্তিশালী হতে পারে। এই জেনে নারায়ণ সরস্বতী দেবীকে বললেন অসুরের মাথা বিগড়াতে। সরস্বতী দেবী ওই অসুরের মস্তিষ্কে গিয়ে বসলেন। এখন অসুর যখন মহাদেবের কাছে সবচেয়ে শক্তিশালী হওয়ার বর চাইতে গেলেন, সে আসল কথাটা ভুলে সরস্বতী দেবীর ইচ্ছা অনুযায়ী অন্য কিছু চাইল যা পৃথিবীর পক্ষে ঘাতক না, আর পৃথিবী বেঁচে গেল ওই অসুরের হাত থেকে। এখানে ব্যাপারটা একটু অন্যরকম। ভারতের ভালোর বদলে ভারতের মানুষের শিক্ষা, জ্ঞান ইত্যাদিকে ভুলে পরিচালনা করা, যাতে কার ভালো হবে সেটা না বলে ভারতের মানুষের দ্বারা যে ভারতের ভালো হবে না সেই চেষ্টা করার ত্রুটি রাখা হয়নি। যেমন বলছি যে এর আগে পশ্চিমবাংলার বামপন্থীদের কথা বলেছি যে হিন্দুদের যে প্রাচীন গ্রন্থ বেদ তা নিয়ে এদের চরম আপত্তি, কিন্তু কেন্দ্রে কংগ্রেস সরকারের পশ্চিমবাংলার বামপন্থীদের সঙ্গে ছায়াযুদ্ধ করলেও এই শিক্ষা ব্যবস্থায় দুজনে মাসতুতো ভাই। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় শায়েদ গুলাম মঈনুদ্দিন আহমেদকে চেনেন আপনারা? আমার মনে হয় বেশিরভাগ মানুষ চিনবেন না, অন্তত আমি জানতাম না। আচ্ছা, আরেকটু এগিয়ে বলি, এনার সৌদি আরবে এবং মক্কায় জন্ম, আর বাবার বাড়ি মদিনায় আর মামা বাড়ি মক্কায়। পরিষ্কার হলো কিছু? এবার বলি, উনি যখন দেশভাগ হওয়ার পরে মুসলমানরা যাতে না যায় পাকিস্তানে, সেই জন্য দিল্লির জামা মসজিদে বক্তৃতা দিলেন এবং মুসলমানদের পাকিস্তানে যাওয়া আটকিয়ে দিলেন, যেখানে পশ্চিম পাকিস্তান থেকে কাতারে কাতারে সর্বশান্ত হওয়া হিন্দু শিখ শরণার্থীরা ভারতে আসছিল। আর হ্যাঁ, এর সঙ্গে শিশু বৃদ্ধা জওয়ানরা তো আসছিলই, কিন্তু হিন্দু শিখ যুবতী মহিলারা মুসলমানদের দ্বারা ওরা যা করতে পারে তাই করেছে। হয়তো আজকের পাক আতঙ্কবাদী বা পাক মিলিটারির সিপাহী বা অফিসারদের দিদিমা ঠাকুমা 1947-এর পাকিস্তানের আটকিয়ে যাওয়া মহিলাদের থেকে কেউ তাদের দিদিমা ঠাকুমা হবেন আর কি। যাই হোক, ওই ব্যক্তি অর্থাৎ আরবে জন্ম হওয়া ব্যক্তি একটি বই লিখেছিলেন। এর মধ্যে আবার শর্ত ছিল 30টা পাতা ওনার নির্দেশ মতো 1957-তে ওনার মৃত্যুর 30 বছর পরে যেন আসল বইয়ের সঙ্গে জোড়া হয়। যাতে লেখা ছিল 1947-এর পার্টিশনের যা ডিসিশন নেহেরু ছিল সব ভুল ছিল, মোহাম্মদ আলী জিন্নাই ঠিক ছিল। সেই ব্যক্তির বইটার নাম ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ব্যক্তির নাম মৌলানা, আসল নাম আর কি, মানে আমরা যে নামে চিনি, মৌলানা আবুল কালাম আজাদ। অর্থাৎ আগে যেটা নাম বললাম সেটা ওনার অরিজিনাল নাম, পরে উনি নাম পাল্টিয়ে ফেলেন। তিনি নেহেরুর দ্বারা ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। এরকম মানুষকে ভারতের শিক্ষামন্ত্রী করা হয় ভারত যখন আমাদের দেশের হাতে ক্ষমতা আসলো তখন। শিক্ষাগত যোগ্যতা মাদ্রাসা পর্যন্ত। আরও কিছু নাম বলবো আমি: হুমায়ুন কবির, মোহাম্মদ করিম চাগলা, ফখরুদ্দিন আলী আহমেদ, নুরুল হাসান। এই পরপর 5 জনের মধ্যে কমন যে এই 5 জনই মুসলমান। সেকুলার মহোদয়রা
তো বলতেই পারেন ভারত তো সেকুলার দেশ। আমার মতো লোক মনে মনে বলবে সবই ঠিক আছে এ পর্যন্ত। এরপর আসি একসঙ্গে এদের নাম নিলাম কেন? হ্যাঁ, এরা পরপর 1947-এর পর ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন 1977 সাল পর্যন্ত। 30 বছর টানা 30 বছর টানা স্বাধীনতার পর থেকে পরপর মুসলমান শিক্ষামন্ত্রী হয়েছে। এরপর আসি প্রথম জনের শিক্ষাগত যোগ্যতায়। উনি মাদ্রাসা পর্যন্ত গিয়েছেন। আরও ওনার জন্ম অবিভক্ত ভারতে না সৌদি আরবের মতো দেশে, সেকালের মহাকট্টর ধর্মান্ধ ইসলামিক দেশে। এরপর আসি ফখরুদ্দিন আলী আহমেদের কথায়। আসামে বাচ্চারাও জানে ইনি আসামে আজকের সিএএ নিয়ে সমস্যার মূল কারণ। দলে দলে পূর্ববঙ্গ থেকে পূর্ব পাকিস্তান থেকে হয়তোবা বাংলাদেশ থেকেও আসামে মুসলমান ঢোকানোর মূল কাণ্ডারি এই ভদ্রলোক, মানে একে যদি আর কি বলেন তাই, ফখরুদ্দিন আলী আহমেদ। এরপর আসি নুরুল হাসানে। ইনি আবার মার্কসিস্ট ইতিহাসকার এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন, এবং শ্রী জ্যোতি বসু পছন্দ করে ওনাকে পশ্চিমবাংলার রাজ্যপাল নিয়োগ করেন, অবশ্য কেন্দ্রের দ্বারা। হ্যাঁ, এবার আসি কেন্দ্রের কথায়। মতিলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পিতা। ওনার বিশেষ বন্ধু ছিলেন মোহাম্মদ হাবিব। উনি আবার মার্কসিস্ট হিস্টোরিয়ান। আমি জানি না ইতিহাসের মধ্যে মার্কসিস্ট ডানপন্থী এসব কী করে হয়। ইতিহাস মানে তো আমার বুদ্ধিতে বলে যা যা ঘটেছে তা বলা। অমুক সময় থেকে অমুক সময় কে কে রাজত্ব করেছেন, কে কে বিদেশ থেকে এলো, তারা কি লড়াই করে এলো না সদ্ভাবনার মাধ্যমে এলো। যদি লড়াই করে এলো, ওদের সৈন্য সংখ্যা, অস্ত্রশস্ত্র, যুদ্ধ পদ্ধতি কী ছিল, ওদের ধর্ম কী ছিল, সেই সঙ্গে স্থানীয়দের ধর্ম, ভাষা, সৈন্য, অস্ত্র, যুদ্ধ কলা ইত্যাদি কী ছিল, কী পরিমাণে ধর্ম পরিবর্তন করলো, লুটপাট করলো কি করলো না, স্থানীয়দের সঙ্গে কীরকম সম্পর্ক ছিল, বাইরে থেকে আসা ব্যক্তিরা কী কারণে তাদের দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, তাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি কীরকম ছিল, তারা স্থানীয় ভাষা, ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি গ্রহণ করলো না নিজেদের দেশ থেকে আসা ভাষা, ধর্ম ইত্যাদি আমাদের ওপর চাপালো। তারা এদেশে অর্থব্যবস্থা, তার মধ্যে কর ব্যবস্থাও আছে, কীরকম করলো, স্থানীয় সৌধগুলিকে রক্ষা করার চেষ্টা করলো না ধ্বংস, তারা কি সঙ্গে করে মহিলাদের এনেছিল না স্থানীয়দের উপর লুটপাটের সময় বিষয়ে সম্পদের সঙ্গে মেয়েদেরও লুট করলো। আর পৃথিবীর সব দেশেই সাধারণভাবে মোটামুটি 50% জনসংখ্যার মহিলা হয়। কাজেই বাইরের থেকে শুধু পুরুষ আসলে তারা তো স্থানীয় মহিলাদেরই ওঠাবে। বিদেশি হলে নতুন যে স্ট্রাকচার বা সৌধ বা পূজাস্থল কী করলো, সেই সৌধ কার কাজে লাগলো, বাস্তুকলা কাদের হলো, সে সময় খাদ্যাভ্যাস কী ছিল, বিদেশ থেকে আসলে তাদের কী ছিল, যদি বিদেশিদের আলাদা হয় তবে তারা স্থানীয়, তাদের কী ছিল, যদি বিদেশিদের আলাদা হয় তবে তারা স্থানীয় খাদ্য গ্রহণ করলো না, তারা তাদের নতুন খাদ্যাভ্যাস এখানে গ্রহণ করার ব্যবস্থা করলো, বা স্থানীয়দেরও তাদের নিজেদের দেশের খাদ্যাভ্যাসে গ্রহণে বাধ্য করলো। কোনো ধর্মীয় স্ট্রাকচার কি তাদের ছেড়ে আসা স্টাইলে বানালো না স্থানীয় শিল্পকেই নিল, মানে বাস্তুকলাকে তারা তাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এখানে লাগু করলো না স্থানীয় শিক্ষা পদ্ধতি এবং শিক্ষা গ্রহণ করলো। সঙ্গীত তারা বিদেশ থেকে আনলো না স্থানীয় সঙ্গীত গ্রহণ করলো। জনসংখ্যার কী প্রপোর্শন বাইরে থেকে আসাদের হলো, তাদের জনসংখ্যা স্থানীয়দের তুলনায় কিভাবে বাড়লো বা কমলো। স্বাস্থ্যের ব্যবস্থা কী ছিল,
তারা কি কোনো চিকিৎসা পদ্ধতি এনেছিল, না স্থানীয় চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলো? একজন শাসকের আমলে তাকে কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে, সেটার মুখোমুখি কিভাবে হয়েছে? তিনি রাজত্ব সম্প্রসারণ করেছেন, না রাজত্বের সীমানা খুইয়েছেন? এবং কিভাবে এবং কেন রাষ্ট্রের সীমানা বেড়েছে বা কমেছে? যাদের হারিয়েছে তাদের মানে যুদ্ধে আর কি, তাদের সঙ্গে ব্যবহার কীরকম ছিল? এছাড়াও লড়াই ছাড়াও ভারতের বাইরে থেকে এদেশে অনুপ্রবেশ ঘটেছে প্রায় 2000 বছর আগে। যেমন কেরলে, আমার এক সহকর্মী কেরলের, তিনি গর্বের সঙ্গে বললেন তারা 2000 বছরের খ্রিস্টান। আমার অনুমান তারা সিরিয়ান খ্রিস্টানদের দ্বারা ধর্মান্তরিত 2000 বছর আগে, সম্ভবত পৃথিবীর সবচেয়ে পুরনো খ্রিস্টান। আবার সেই কেরলেই মক্কার পরেই এক মসজিদ তৈরি হয়েছে, মানে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। কিভাবে তারা আসলো, কেন আসলো, তারা এদেশে আসার পরে কি হলো স্থানীয়দের সঙ্গে? এছাড়া ইহুদি বা পার্সিরা কখন, কেন, কিভাবে আসলো, স্থানীয়রা কিভাবে গ্রহণ করলো, তাদের এই দেশের প্রতি অবদান কি ছিল এবং আছে? আমার মনে হয় এইসব প্রশ্নের উত্তর একদম সঠিকভাবে দিলে মার্কসিস্ট বা ডানপন্থী এমন সব ম্যানুভারিং বা চালানোর কোনো জায়গা থাকলো না, যদি না মিথ্যে বা অর্ধসত্য বলা হয়। জ্যোতিবাবুর পছন্দের বিদেশি মহিলা যদি প্রধানমন্ত্রী হতো বা না হয়েও দিব্যি পেছনে বসে রোবট প্রধানমন্ত্রীকে দিয়ে শিক্ষা ব্যবস্থা যা করেছে তা অসত্য বা অর্ধসত্য বা সন্দেহজনকভাবে একটা নির্ণয় পৌঁছলো। যেমন উদাহরণ দিচ্ছি, NCERT বইয়ে, ওই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এর বইয়ে লেখা, ভারতে জাতি প্রথা সম্ভবত জন্মগতভাবে চলতে থাকে, অর্থাৎ ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ, শূদ্রের সন্তান শূদ্র। আর এই কথাটা এমভাবে বলা যেত যে এই জায়গায় পড়েছি, এইভাবে আমরা জানি। তিনি সেটা জানেন না, সেই জন্য তার সঙ্গে জুড়ে দেওয়া হলো সম্ভবত শব্দটা। দেখুন কত বড় ফ্রডবাজি। যদি না জ্ঞান থাকে তাহলে পাঠ্যপুস্তকে লিখবে না, সম্ভবত লিখে ভুল তথ্য দেবে কেন? শিশুদের মনকে স্থায়ীভাবে ভুল তথ্য দিয়ে কলুষিত করে দেওয়া। আর 1947 থেকে 77 প্রথম 30 বছর কংগ্রেসি শাসনে এক বিশেষ মানসিকতা নিয়ে মুসলমান 5 জন শিক্ষামন্ত্রী করা হলো। এটা নিখাদ সেকুলারিজম না। জ্যোতিবাবুর ব্যাপারটা এত ভালো লাগলো যে এই শেষ পর্যন্ত ওই সংখ্যালঘু সিরিজের শিক্ষামন্ত্রী নুরুল হাসানকে রাজ্যপাল করা হলো। আবার তিনি AMU মানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, যারা কিনা ভিত্তি ছিল পাকিস্তান তৈরির, তাদের সেইখানকার প্রফেসরকে তিনি মার্ক্সবাদীর হওয়াতে আমাদের পশ্চিমবাংলার রাজ্যপাল নিয়োগ করেন। আমরা জনগণ কিন্তু ভীষণ ইনোসেন্ট। আচ্ছা, আজ এখানেই থাক, পরে আবার এই বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ।